ধূমপান ও মদ্যপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। এতে ক্যান্সার হতে পারে। স্মোকিং অ্যান্ড ড্রিঙ্কিং ইজ ইনজুরিয়াস টু হেলথ। ইট ক্যান কজ ক্যান্সার। নমস্কার শ্রোতা বন্ধুরা, আজ আপনাদের জন্য বন্যা ঘোষের কলমে তারানাথ তান্ত্রিকের কাহিনী অবলম্বনে ব্রহ্ম ও হাকিনী গল্পের সূত্রধার ও তারানাথ তান্ত্রিকের চরিত্রে আমি সৌভিক, বিভূতির ভূমিকায় সৌভিক দাস, কিশোরীর কণ্ঠে সঞ্জু, সাধুজির ভূমিকায় জয়দীপ দত্ত, কানুর কণ্ঠে অভিষেক, কানুর মায়ের চরিত্রে সুজাতা, অডিও মিক্সিং দেবরাজ, গল্পের নাট্য রূপান্তর সৌপ্তিকা, পরিচালনা, পোস্টার ডিজাইন ও আবহ সঙ্গীতে আমি সৌভিক। শুরু হচ্ছে আজকের গল্প তারানাথ তান্ত্রিকের কাহিনী অবলম্বনে ব্রহ্ম ও হাকিনী। তন্ত্র কথার প্রকৃত অর্থ জানো? প্রিয় পাসিং শোতে একটা টান মেরে তোমার কুণ্ডলি ছাড়তে ছাড়তে কথাটা বললেন তারানাথ। আজ রবিবার, তাই আমরা দুই মূর্তি বিকেল না হতে হতেই এসে হাজির। একটু আগেই তেল, নুন, কাঁচা লঙ্কা দিয়ে মুড়ি মাখা গলধীকরণ করার পর চারি এসে 3 পেয়ালা চা দিয়ে গেল। আমি একটু হেসে চায়ের পেয়ালায় চুমুক দিয়ে বললাম, আমি আর কি বলবো ঠাকুর মশাই, আমি ব্যাপারে অজ্ঞ, আপনি বলুন। ছোট্ট একটা শব্দ তন্ত্র, কিন্তু তার গভীর অন্তর্নিহিত একটা অর্থ আছে। প্রকৃত তন্ত্র চর্চা করলে তার অর্থ অনুধাবন করা একটু হলেও সম্ভব হয়। এখন তো আর সেই রকম সাত্ত্বিক সাধু মানুষ দেখাই যায় না, আর যাও বা দেখা যায় তারা সব ওই ভণ্ডের দল, নিম্ন বর্গের তন্ত্র চর্চা করে লোককে ঠকায়। আচ্ছা ঠাকুরমশাই, আপনিও কি কোনোদিন এরকম কিছু করেছেন? আপনি তো আমাদের অনেকবারই বলেছেন যে আপনি এসব কিছু জানেন। তারানাথ কিশোরীর কথায় একটু গোমড়া মুখ করে বলে উঠল, ওই শূন্যে হিং টিং ছট মন্ত্র পড়ে হাত নাড়িয়ে শরবতের গ্লাস সন্দেশ এইসব আনার কথা বলছো তো? ওসব নিম্ন বর্গের তন্ত্র চর্চা। আমি আমার তান্ত্রিক জীবনের গুরুত্বকে নষ্ট করতে চাই না, যদিও আমি সামান্য তান্ত্রিক বটে। আমার তান্ত্রিক জীবনকে বেশি দূর অগ্রসর করতে আমি পারিনি। আমি তন্ত্র চর্চার সম্পর্কে সামান্য কিছু জানলেও এর গুরুত্ব আমি একটু হলেও বুঝি। তাই এসব কথা যেন তোমার মুখে আর না শুনি কিশোরী। আমি কিশোরীর দিকে কটমট করে তাকালাম। কিশোরী বুঝতে পেরে চুপ করে গেল। কিছুক্ষণ সবাই চুপ। তারানাথ কিছুক্ষণ পর একটু অপ্রস্তুত হয়ে বলে উঠল, কিছু মনে করো না তোমরা, এখন মাঝে মাঝে বড় খিটখিটে হয়ে যায়। বয়স হয়েছে তো, আর এইসব নিয়ে কেউ কোনো প্রশ্ন করলে আমার ভীষণ মাথাটা গরম হয়ে যায়। আমি বেগতিক দেখে বললাম, আহা, ও কথা ছাড়ুন দেখি, এখন একটা গল্প শোনা যাক ভালো করে। আপনার সিগারেটটা তো প্রায় শেষ হয়ে এলো, এই নিন আর একখানা। তারানাথ আরও একটা পাসিং শো ধরিয়ে সিগারেটে একটা টান দিয়ে তোমার কুণ্ডলি ছাড়তে ছাড়তে বললেন, গল্প শোনার আগেও আজ কিছু কথা বলতে চাই। তোমাদের আগেই বললাম যে তন্ত্র একটা ছোট্ট শব্দ, কিন্তু তার একটা গভীর অন্তর্নিহিত অর্থ আছে। তন্নতে বিস্তায়তে জ্ঞানম আনেন ইতি তন্ত্রমা, অর্থাৎ যে শাস্ত্রের দ্বারা জ্ঞান বৃদ্ধি পায় তাকেই তন্ত্র বলে। তন্ত্র সাধনাকে সাধারণত 2টি ভাগে ভাগ করা যায়, যথা অভ্যন্তরীণ, অর্থাৎ যার সমস্ত প্রক্রিয়া শরীরের মধ্যেই সীমাবদ্ধ, ও
ও অপরটি হলো বাহ্যিক। বাহ্যিক প্রক্রিয়ায় নানান আচার অনুষ্ঠান ক্রিয়া সম্পন্ন করা একান্ত প্রয়োজন। এই দুই ভাগের উপর ভিত্তি করে ভারতে কয়েক হাজার তন্ত্র সাধনা প্রণালীর জন্ম, যা ভিন্ন ভিন্ন সম্প্রদায়ের মধ্যে ছড়িয়ে পড়েছে। যেমন ধরো ওই কাল ভৈরব তন্ত্র, বিশুদ্ধি তন্ত্র, কুমারী তন্ত্র ইত্যাদি ইত্যাদি। অথর্ববেদ, পুষ্কর সংহিতা ইত্যাদি বহু গ্রন্থে নানান তন্ত্র রীতির উল্লেখ আছে। কিন্তু তা সত্ত্বেও তন্ত্র সাধনার পথ অত্যন্ত গোপন ও দুর্গম। এর কোনো লিখিত পুঁথিপত্র কেবলমাত্র গুরু শিষ্য পরম্পরায় তন্ত্রচর্চা হয়ে আসছে। আচ্ছা ঠাকুরমশাই, এই তন্ত্র সাধনার মূল অর্থ কি? তারানাথ সিগারেটে একটা টান দিয়ে ধোঁয়া ছাড়তে ছাড়তে বললেন, তন্ত্রের মূল অর্থ হল কুলকুণ্ডলীহীন মহাশক্তিকে জাগ্রত করে সচিতানন্দ স্বরূপ পরম শিবের চেতনায় নিজেকে লিপ্ত করা। তন্ত্র সাধকেরা মনে করেন যে এই মহাবিশ্বের পুরোটাই শিব শক্তি ও মাতৃশক্তির অপর লীলা খেলা। আচ্ছা ঠাকুরমশাই, একটা কথা বলুন তো, যে কেউ কি তন্ত্র সাধনা করতে পারে? তন্ত্র হলো এক অসীম শক্তির আধার। পৃথিবীর সৃষ্টি, স্থিতি ও ধ্বংস পুরোটাই তন্ত্রের নিয়ন্ত্রণাধীন। তন্ত্র হলো এক গোপন ও গভীর বিষয়। তোমাদের আমি বহুবার বলেছি যে প্রকৃত গুরুর কাছে দীক্ষা নিয়ে গুরুর নির্দেশ করা পথে তন্ত্র সাধনা করতে হয়। দীক্ষা ছাড়া গুরু কখনোই কোনো অদীক্ষিত ব্যক্তিকে এই পথের সন্ধান দিতে চান না। তাই অদীক্ষিত ব্যক্তি তন্ত্র চর্চা করতে পারে না, আর করলে তাদের সমূহ ক্ষতি হয়। এইরকম একটা ঘটনা আমি আমার চোখের সামনে থেকে দেখেছি। তাও অতীব বিভৎস ঘটনা। তা সত্ত্বেও নিজেকে কিভাবে যে সামলেছিলাম তাও বুঝতে পারি না আজ অব্দি। আর সেই ঘটনা এতই বিভৎস যে আজও সেই ব্যাপারে ভাবলে আমার মনটা কেমন অচেতন হয়ে ওঠে, গায়ে যেন কাঁটা দিয়ে ওঠে। এই বলে তারানাথ এক গভীর চিন্তায় মগ্ন হল। আর তার স্মৃতিচারণ সম্পূর্ণ হওয়ার আগেই কিশোরী বলল, কি ঘটনা ঠাকুরমশাই? কই আমাদেরও একটু বলুন না। হ্যাঁ হ্যাঁ, কি এমন ঘটনা ঠাকুরমশাই যা আপনাকে আজও এতটা চিন্তিত করে? আজ তাহলে সেই ঘটনাই বলুন না, আমরাও শুনি, বড্ড জানতে ইচ্ছা করছে। ঠিক আছে, বলি তবে শোনো। এই বলে একটু দম নিয়ে তারানাথ বলতে শুরু করলো, আর আমরা মনোযোগ দিয়ে শুনতে লাগলাম। আজ থেকে অনেক বছর আগের কথা। তখন আমার বয়স কতই বা হবে, ওই 27 কি 28। তোমরা তো আমার এত জীবন কাহিনী শুনেছ, আর শুনে নিশ্চয় বুঝেছ যে আমি কিরকম ভবঘুরে ছিলাম। পথ আমায় চুম্বকের মতো টানত। বাড়িতে আমাকে কিছুতেই আটকে রাখা যেত না। পোকে মেরে এমনকি ভয় দেখিও না। কিছুদিন বাড়িতে থেকেই আবার পুঁটলি নিয়ে বেরিয়ে যেতাম। যার বাড়িতে আশ্রয় চাইতাম সেই দিত। তখনকার দিনে ব্রাহ্মণের কদর ছিল, আর তখন লোকের হাতে অঢেল সময়ও ছিল। এত দুর্মূল্যের ছোঁয়া তখন ওই গ্রাম্য সমাজে পড়েনি। আর অনেক সময় গৃহস্থ বাড়িতে স্থান না পেলে কোনো সাধুর আস্তানা দেখলে তার সঙ্গে থেকে যেতাম বেশ কিছুদিন। তারপর আবার বাড়ি ফিরে আসতাম। এইরকমই একদিন বাড়ি থেকে কাউকে না বলে বেরিয়ে সোজা ট্রেন ধরে চলে যাই বীরভূমে। তোমরা তো জানোই যে বীরভূম তন্ত্র সাধনার জন্য উল্লেখযোগ্য, আর বীরভূমের তারাপীঠকে তো তন্ত্র সাধনার পীঠস্থানই বলা চলে। এখানেই তো স্বয়ং প্রসিদ্ধ সাধক ব্যায়ামাখাপা বাস করতেন। তাহলে বুঝতে তো পারছো যে এই স্থানের মাহাত্ম্য ঠিক কতটা। তারপর যাই হোক, বেশ কয়েক ঘন্টার যাত্রাপথের পর
বীরভূমের স্টেশনে ট্রেন থামতেই পুঁটলি হাতে নিয়ে যখন প্ল্যাটফর্মে নামলাম, তখন বিকেল পড়ে এসেছে। কাউকে আর কিছু জিজ্ঞাসা না করে সোজা হাঁটা লাগালাম। যদি কোনো সাধুর আস্তানা পাই তো তার সঙ্গেই থেকে যাব কিছুদিন। অনেক দিন কোনো সাধু সঙ্গ পাইনি। ভাবলাম এখানে নিশ্চয়ই কোনো না কোনো সাধুর দেখা পেয়ে যাব। কিন্তু স্টেশন থেকে বেরিয়ে অনেকক্ষণ হাঁটার পরেও সেই রকম কোনো সাধুর দেখা পেলাম না। যদিও বা দেখা পেলাম, কিন্তু তাদের হাবভাব দেখে আমার ঠিক পছন্দ হলো না। আর একটু এগিয়ে গিয়ে একটা বট গাছের নিচে কুঠির চোখে পড়ল আমার। আমি কৌতূহলী হয়ে কুঠিরের সামনে এগিয়ে গেলাম। কুঠিরের সামনে দাঁড়াতেই ভেতর থেকে একজন সাধু বেরিয়ে এলেন। পরনে গেরুয়া বস্ত্র, মাথায় চুল বড় করে জট বাঁধা, মুখ ভর্তি কাঁচা পাকা দাড়ি, চোখগুলো বেশ শান্ত গম্ভীর। বয়স কতই বা হবে, আন্দাজ করা ভারী শক্ত। সাধুর শান্ত সৌম্য চেহারা দেখে আমার ভীষণ ভালো লাগলো। আমি সাধুজিকে প্রণাম করে বললাম, সাধুজি, আমি অনেক দূর থেকে আসছি। আমি ব্রাহ্মণ। আমার নাম তারানাথ চক্রবর্তী। আজকে রাতটা আপনার এখানে থাকতে চাই। সাধুজি কিছুক্ষণ চুপ করে থেকে বললেন, সে থাকতেই পারিস, কোনো সমস্যা নেই। তবে তোর থাকার সমস্যা হবে এই যা। না না, আমার কোনো সমস্যা হবে না। আমার পথে পথে ঘোরার অভ্যেস আছে সাধুজি। সাধুজি এবার আমার মুখের দিকে ভালো করে তাকালেন। গভীর অন্তর্ভেদী দৃষ্টিতে কিছুক্ষণ তাকিয়ে থাকার পর বললেন, তোর কপালে আমি দেখছি তন্ত্র সাধনার চিহ্ন আছে। তবে কঠোরভাবে তন্ত্র সাধনা তোর দ্বারা হবে না। সংসারে তোকে ফিরতেই হবে, তবে সাধু সঙ্গ পাবি। আমার ছোটবেলায় প্রথম যে সাধুর সঙ্গে আমার আলাপ হয়েছিল, সেও আমাকে ঠিক এই কথাই বলেছিল। আমিও সাধুজিকে আরো একবার প্রণাম করে বললাম, আপনি ঠিকই ধরেছেন। আমি আমি সাধু সঙ্গের জন্যই পথে বেরিয়েছি সাধুজি। এখানে আস্তে আস্তে অনেক সাধুর সঙ্গে আলাপ হলো, কিন্তু আপনি তাদের মধ্যে একদম আলাদা। সাধুজি কোনো কথা না বলে শুধু হাসলেন। নির্মল তার হাসি দেখলে মন একেবারে জুড়িয়ে যায়। আমি আবার বললাম, সাধুজি, আপনি আমাকে কি কিছুদিনের জন্য এখানে থাকতে দিতে পারেন? আপনার কৃপা দৃষ্টি থেকে আমাকে বঞ্চিত করবেন না। বেশ, থাকতে পারিস। পরে আমার ক্লান্ত মুখের দিকে তাকিয়ে বললেন, তোকে বড্ড ক্লান্ত বলে মনে হচ্ছে। আমার ঘরে চিঁড়ে মুড়ি আর একটু দুধ ছাড়া আর কিছুই নেই। ওগুলোই তোকে খেতে হবে। খেয়ে দিয়ে পারলে একটু বিশ্রাম নিস। তাতে আমার কোনো অসুবিধা হবে না সাধুজি, এটা আমার অভ্যাস আছে। সাধুজি স্বল্পবাসী কোনো কথা না বলে ভেতর থেকে আমাকে খাবার এনে দিলেন। আমি যখন খাচ্ছিলাম তখন দেখলাম সাধুজি বাড়ি থেকে বেরাচ্ছেন। আমাকে জিজ্ঞাসা করে উনি বললেন, একটু ভিক্ষায় বেরোচ্ছেন। দুদিন নানা কাজে বেরোনো হয়নি, কিছুক্ষণের মধ্যেই উনি চলে আসবেন। আমি যেন ততক্ষণ একটু বিশ্রাম নিয়ে নিই। আমি আর কোনো কথা না বাড়িয়ে আহার সেরে নিজের একটু বাসন মেজে একটু বিশ্রাম নিতে ঘরে গেলাম। ঘন্টা খানেক ভালোভাবে বিশ্রাম নেওয়ার পর ঘুমের মধ্যে থেকে একটা শব্দ শুনে চমকে উঠে বিছানা ছেড়ে উঠলাম। ভাবলাম সাধুজি এসেছেন, কিন্তু বাইরে গিয়ে দেখি একজন সম্পূর্ণ অপরিচিত লোক। তার দোহারা চেহারা, মুখ ভর্তি দাড়ি, পরনে ধুতি আর ফতুয়া। লোকটাকে আমি চিনি না বটে, কিন্তু ওকে দেখে যেন মোটেও আমার সুবিধার মনে হলো না। আমি জিজ্ঞাসা করলাম,
আপনি কে? লোকটা সে কথায় উত্তর না দিয়ে বলে উঠল, আপনি কে? আপনাকে তো সাধু বলে মনে হচ্ছে না। লোকটার কথার ধরন শুনে আমার ভারী রাগ হলো, কিন্তু কিছু বললাম না। আমি ভদ্রভাবেই উত্তর দিলাম, আসলে সাধুজি একটু বাইরে গেছেন। লোকটা একটু বিরক্ত হয়েই বলল, ও, তা কতক্ষণে আসবেন উনি? সে তো ঠিক বলতে পারবো না, তবে মনে হয় উনি কিছুক্ষণের মধ্যেই চলে আসবেন। আমার কথা শুনে লোকটা কিছুক্ষণ চুপ করে থেকে আমাকে আপাদ মস্তক পর্যবেক্ষণ করে বলল, তা আপনি এখানে কতদিন আছেন? লোকটার সঙ্গে কথা বলতে আমার একটু ভালো লাগছিল না, তা বাধ্য হয়েই ভদ্রভাবে উত্তর দিলাম, এই আজকেই এসেছি আমি। লোকটা তাতেও চুপ করলো না, আবারও জিজ্ঞেস করলো, তা আপনিও কি এখানে তন্ত্র সাধনার জন্য এসেছেন? এইবারে আমার মাথা একটু গরম হয়ে গেল। তবু আমি যতটা সম্ভব মাথা ঠান্ডা রেখে বললাম, মাফ করবেন, সে কথা আমি আপনাকে জানাতে পারছি না আপাতত। লোকটা আরো কিছু বলতে যাচ্ছিল, ইতিমধ্যেই সাধুজি একটা ঝোলা নিয়ে প্রবেশ করলেন, আর আমিও একটু হাঁপ ছেড়ে বাঁচলাম। সাধুজি লোকটার দিকে একটু অবাক হয়ে তাকিয়ে ঝোলাটা দাওয়ায় নামিয়ে রেখে বললেন, তুই আবার কে রে? ভর সন্ধ্যাবেলা এসে জুটেছিস এখানে? লোকটার এতক্ষণে যে রুক্ষ ব্যবহার দেখছিলাম, সাধুজির কথায় সে যেন একেবারে বিনয়ের অবতার হয়ে গেল। সে সাধুজিকে প্রণাম করে হাত জড়ো করে বলল, সাধুজি, এই অধমের নাম কানু। অনেক দূর থেকে আসছি আমি আপনার কৃপা দৃষ্টি পাওয়ার জন্য। হঠাৎ আমার কৃপা দৃষ্টি পাওয়ার জন্য এত পাগল হয়ে উঠেছিস কেন? কানু নামক লোকটা হাত জড়ো করে বলল, আমি তন্ত্র সাধনা করতে চাই সাধুজি। তন্ত্র সাধনা? কিন্তু তোর কি দীক্ষা নেওয়া আছে? না সাধুজি, আমার দীক্ষা নেওয়া নেই, কিন্তু আপনার কৃপা থাকলে সব হয়ে যাবে। দীক্ষা না নেওয়া থাকলে তন্ত্র সাধনা করা যায় না। এ পথ বড় কঠিন, তোর দ্বারা হবে না। ঘরের ছেলে, ঘরে ফিরে যা। লোকটা এবার আমার দিকে তাকিয়ে বলল, তবে এখানে আছে কেন? এ একজন ভবঘুরে, আর আমার এখানে কে থাকবে না থাকবে সেটা ঠিক করব আমি। সাধুজির কথা শুনে লোকটি কিছুক্ষণ চুপ করে থেকে আবার কাতর গলায় বলে উঠল, আমাকেও তাহলে এখানে থাকতে দিন সাধুজি। ও যখন আপনার কৃপা দৃষ্টি পেয়েছে, তখন আমাকে আপনার কৃপা দৃষ্টি পাওয়া থেকে বঞ্চিত করবেন না। কথা দিচ্ছি, আমি আপনার সব কাজ করে দেব। বলে সাধুজির প্রায় পা দুটো জড়িয়ে ধরল, আর সাধুজি তৎক্ষণাৎ বিব্রত হয়ে বলে উঠলেন, আরে আরে করিস কি? ছাড় ছাড়, পা ছাড়। আচ্ছা বেশ, তুইও এখানেই থেকে আমার সব কাজ করে দিস না হয়? থাকার অনুমতি দিলাম। ব্যাস, লোকটির তখনই এখানে থাকার ব্যবস্থা হয়ে গেল। আমার কিন্তু জিনিসটা খুব একটা ভালো লাগলো না। লোকটার হাবভাবে তান্ত্রিক হওয়ার মতো কোনো গুণই নেই, বরং আমার মনে হলো তার যেন অন্য কোনো মতলব আছে। আর সাধুজিরও যে তাকে খুব একটা ভালো লেগেছে তা আমার মনে হয় না। লোকটা বড্ড নাছোড়বান্দা, সেই জন্যই সাধুজি বাধ্য হয়ে ওকে এখানে থাকতে দিয়েছেন। আমি এখানে আশ্রিত, তাই আমি আর বেশি কিছু বলতে পারলাম না। লোকটি আসার পর দিন চারেক কেটে গেল। আমি ভালোই বুঝতে পারি যে লোকটা আর যাই হোক না কেন খুব খাটতে পারে, সে বিষয়ে কোনো সন্দেহ নেই। সাধুজির ঘরের সব কাজ প্রায় ওই করে দেয়, কিন্তু এর পিছনে যে কোনো গভীর কারণ আছে তাতেও কোনো সন্দেহ নেই আমার। লোকটার হাব ভাব আমার একটু ভালো লাগছিল না। চালচলনে কেমন যেন একটা ওই ধূর্ততার ছাপ আছে, আর থেকে থেকেই একঘেয়ের মতো সাধুজিকে দীক্ষা দেওয়ার জন্য অনুরোধ করছে।
একদিন সাধুজি বিরক্ত হয়ে বললেন, বেশ, তোকে দেব দীক্ষা। লোকটির দু চোখ যেন লোভে চকচক করে উঠল। লোকটার চোখের সেই দৃষ্টি দেখে আমার বুক যেন কেঁপে উঠল একবার, কিন্তু পরক্ষণেই সে নিজেকে সামলে নিল। সে হাত জড়ো করে গদগদ গলায় বলে উঠল, সত্যি সাধুজি, আপনি আমাকে দীক্ষা দেবেন? আপনার অশেষ কৃপা। আপনি যা বলবেন আমি তাই করব। কিন্তু আমার যেন কেমন একটা লাগছিল। মনের মাঝে কেমন যেন একটা বিপদের ঘণ্টা থেকে থেকে বেজে উঠছে। এখানে আর থাকতে আমার ভালো লাগছে না। সাধুজি খুবই ভালো মানুষ, কিন্তু ওই লোকটিকে আমি এক ফোঁটাও আর সহ্য করতে পারছিলাম না। কিন্তু সাধুজিকে হঠাৎ করে চলে যাওয়ার কথা বললে যদি কিছু খারাপ ভাবেন, কিন্তু আমাকে মুখে কিছু বলতে হলো না। একদিন আমি আর সাধুজি বসে কথা বলছিলাম। এমন সময় কানু এসে একটু গলা খাঁকারি দিয়ে আমাকে বলল, এই যে, আমার মনে হয় তোমার এখন এখান থেকে চলে যাওয়া উচিত, কারণ তুমি এখানে থাকলে আমার সাধনায় ব্যাঘাত ঘটছে। তুমি অন্য কোনো সাধু খুঁজে নাও। এ কি বলছিস তুই? তারানাথ এখানে থাকবে না মানে? আসলে বেশি ভিড় থাকলে যদি আমার দীক্ষা নিতে অসুবিধা হয়, তাই। আমি দেখলাম এই মোক্ষম সুযোগ। আমাকে কিছুই মুখ ফুটে বলতেও হলো না। আমি তৎক্ষণাৎ বলে উঠলাম, না না সাধুজি, আপনি কিছু ভাববেন না, আমার কোনো অসুবিধা নেই। এমনিতেই আমার এখানে অনেক দিন হয়ে গেছে, আর এমনিতেও আমি এখান থেকে চলেই যেতাম। সে না হয় আজই চলে যাব। আমি তাহলে একটু বাদেই বেরিয়ে পড়ি, কেমন? তোকে আমার বড় ভালো লেগেছিল তারানাথ। তুই যেমন আমার সঙ্গ পেয়ে নিজেকে ধন্য বলে মনে করেছিলিস, তেমন আমিও তোর মতো একজন শিষ্য পেয়ে ধন্য বোধ করেছিলাম। আমি একটু হেসে বললাম, আমি তো আপনারই শিষ্য সাধুজি। কাছে থাকলেও আপনার শিষ্য থাকবো, আর দূরে গেলেও আপনার শিষ্যই থাকবো। আপনার মতো একজন গুরু পেয়েছিলাম, এই তো আমার ভাগ্যের কথা। আমি চাই সাধুজি, এবার আমি তৈরি হয়নি বলে আমি কুটিরের ভিতর ঢুকলাম। ঢোকার আগে এক ঝলক কানুর সঙ্গে আমার চোখাচোখি হলো। তার ওই চোখ দেখে আমার একটু হলেও যেন বুকটা কেঁপে উঠল। চোখে একটা সুপ্ত লালসার হিংসার আগুন কিছুক্ষণের জন্য ফুটে উঠেই তা আবার মিলিয়ে গেল। আমার মনে সেই খটকাটা তখনও কাঁটার মতো খচখচ করছিল, কিন্তু আমি আর কিছু বললাম না। কিভাবে আমি প্রমাণ করব যে তার উদ্দেশ্য ভালো না? আমি যখন আমার পুঁটলি নিয়ে বেরিয়ে আসছিলাম, তখন সাধুজি দরজার কাছে দাঁড়িয়েছিলেন। তিনি একটু হেসে বললেন, চলে যাচ্ছিস তাহলে? হ্যাঁ সাধুজি। আপনার চিন্তা কি সাধুজি? আমি চলে গেলেও আপনার একজন অনুগত শিষ্য তো রয়েছে। সাধুজি আমার দিকে অন্তর্ভেদী দৃষ্টিতে কিছুক্ষণ তাকিয়ে রইলেন, তারপর বললেন, হ্যাঁ, অনুগত শিষ্যই বটে। আর সে কত অনুগত আর কত সততার পথে চলবে সে তো ভবিষ্যতই বলবে। যাই হোক, তুই তাহলে এখন যাবি কোথায়? বাড়ি যে যাবি না সে আমি জানি। এই বীরভূমেই এক বন্ধুর বাড়ি আছে, ছোটবেলার বন্ধু। অনেকবার সে তার বাড়ি আমাকে আসতে বলেছে, কিন্তু কোনোদিনও যাওয়া হয়ে ওঠেনি। তাই ভাবছি এখানে যখন এসেছি একবার তার সঙ্গে দেখাই করে যাই, তারপর না হয় বাড়ি ফিরবো। আচ্ছা, তাহলে সাবধানে আয়। আর যদি এদিক দিয়ে যাস তাহলে একবার আমার সঙ্গে দেখা করে যাস কিন্তু। আমি সাধুজিকে প্রণাম করে বললাম, অবশ্যই আপনার সঙ্গে দেখা করেই যাব। আপনাকে আমি গুরু বলে মেনেছি,
আর আপনার সঙ্গে দেখা করে যাব না তা কি হয়? আচ্ছা, যাই হোক, এখন আমি আসি সাধুজি, দেরি হয়ে যাবে। ভালো থাকবেন। আমি সাধুজির কাছ থেকে যখন বিদায় নিয়ে বেরোতে যাব, তখন আমার চোখ গেল কুঠিরের জানালার দিকে। কানু এক দৃষ্টে আমার দিকে তাকিয়ে আছে। তার চোখের দৃষ্টিটা আমার ঠিক ভালো লাগলো না, কারণ তার দৃষ্টিতে সেই ধূর্ততা, লালসা আর প্রতিহিংসা ভরা ওই রকম চোখ আমি খুব কম জনেরই দেখেছি। যাই হোক, আমি ওর দিকে আর লক্ষ্য না করে সোজা বেরিয়ে গেলাম, কিন্তু আমার মনের মাঝে তখনও এই বিপদের ঘণ্টা বেজেই চলেছে। এই অস্থিরতার মধ্যেও আমি সামনে মা তারাকে স্মরণ করে গেলাম। আগেই তোমাদের বলেছিলাম যে বীরভূমে আমার এক বন্ধু থাকেন। সেখান থেকে অর্ধেক বেলা অতিক্রম করে বিকেলের পর আমি পৌঁছালাম আমার বন্ধুর বাসায়। আমি তার বাসায় গিয়ে উপস্থিত হওয়াতে সে ভীষণ খুশি হলো। বন্ধুর আতিথেয়তাতেও আমি মুগ্ধ হয়ে গেলাম। ছোটবেলার গ্রামের বন্ধুকে যে সে এখনো ভোলেনি, এটা দেখে আমার ভীষণ ভালো লাগলো। সচ্ছল গৃহস্থ বাড়ি, বন্ধুর ভরা সংসার দেখে আমার খুব ভালো লাগলো। যাই হোক, বন্ধুর পীড়াপিড়িতে প্রায় দিন তিনেক থাকার পর সেখান থেকে আমি রওনা দিলাম। ওর বাড়ি থেকে বেরিয়ে আমি চললাম সাধুজির বাড়ির উদ্দেশ্যে। ওনার সাথে দেখা করেই আমি বাড়ি ফিরব। অতবার করে বলেছিলেন যাওয়ার জন্য, তারপর ওখান থেকে বাড়ি ফিরে যাব। এখন বাড়ি ফিরে যাওয়ার জন্য মনটা কেমন যেন টানছে, কিন্তু তার থেকেও বেশি টানছে সাধুজির কুটির। কিন্তু কেন যে সাধুজির কুটির আমার মনকে এত টানছে তা পথে যেতে যেতে বুঝতে পারিনি। আর এটাও বুঝতে পারিনি যে একটা ভয়ঙ্কর ঘটনা আমার জন্য অপেক্ষা করে আছে। সাধুজির আস্তানার কাছে আসতেই আমার মনটা কেমন যেন কু ডেকে উঠল। দূর থেকে কুটিরটা দেখে মনে হচ্ছে যেন কোনো এক ভীষণ রকম গন্ডগোল হয়েছে সেখানে। আমি চুপি চুপি কুটিরের ভেতরে ঢুকে দেখি উঠানে কেউ নেই। কুঠিরের পরিবেশ যেন অস্বাভাবিক রকম থমথম করছে। উঠোনে কোনো এক সময় ধুনো জ্বালানো হয়েছিল, তার পোড়া কাঠ ছড়িয়ে ছিটিয়ে মাটিতে পড়ে আছে, যা দেখে আমার খুব অস্বাভাবিক লাগলো। বিভিন্ন পূজা আর্চার জিনিস চারিদিকে ছড়িয়ে আছে। এগুলো দেখি আমার কেন যেন সন্দেহ হলো, আগে যখন এখানে ছিলাম তখন তো পরিবেশ অন্য। মনে মনে ভাবলাম, এখানে হয়েছেটা কি? দেখি তো ঘরের ভিতরটা গিয়ে। ঘরের ভিতর ঢুকেই আমার চোখ বিস্ময় স্থির হয়ে গেল, আর আমার পায়ের পাতা যেন কেউ আলপিন দিয়ে বিঁধে দিল। সমস্ত শরীর যেন আতঙ্কে আর রাগে বিবশ হয়ে গেল। আমি আমার চোখের সামনে দেখলাম খাটিয়ার উপর সাধুজির রক্তাক্ত দেহ পড়ে আছে। খাটিয়ার চাদর রক্তে লাল হয়ে গিয়েছে। আমি তাড়াতাড়ি ছুটে গিয়ে সাধুজির রক্তাক্ত দেহটা কোলের উপর তুলে নিলাম। দেহে তখনও প্রাণ ছিল। সাধুজি হাঁপাতে হাঁপাতে বললেন, জল, জল, একটু জল। আমি তাড়াতাড়ি ঘরের মধ্যে রাখা একটা কুঁজো থেকে গেলাসে করে জল নিয়ে তাড়াতাড়ি সাধুজিকে খাইয়ে দিলাম। জলটা খেয়ে সাধুজি আমার দিকে তাকালেন, তারপর আগের মতোই হাঁপাতে হাঁপাতে বললেন, তারানাথ, তারানাথ, তুই তুই এসেছিস? হ্যাঁ, আমি এসেছি সাধুজি, কিন্তু আপনার এই অবস্থা হলো কি করে? আপনার এই হাল কি করলো? শত কষ্টের মধ্যেও সাধুজি হেসে বললেন, যাকে তুই আমার অনুগত শিষ্য বলেছিলিস, সেই আমার এই কাল করেছে।
কানু? হ্যাঁ বাবা, তার উদ্দেশ্য আমি প্রথমে পুরোটা বুঝতে না পারলেও কিছুটা বুঝেছিলাম, কিন্তু ভেবেছিলাম এর মন আমি বদলে দিতে পারবো। তুই তো জানিসই, সে তন্ত্র সাধনার জন্য আমার কাছে এসেছিল, আর তার কোনো দীক্ষা ছিল না। তুই নিশ্চয়ই জানিস যে তন্ত্রে অদীক্ষিত লোকের তন্ত্র শিক্ষার কোনো উপায় নেই। তাই আমি ওকে দীক্ষা দিয়েছিলাম। তার একটা ভারী দোষ ছিল মদ্যপান করার। একদিন কোথা থেকে সে আকণ্ঠ মদ্যপান করে আসে। মদের নেশায় চুর হয়ে সে তার সমস্ত মনের কথা খুলে বলে। তার থেকে আমি জানতে পারি যে সে তার সৎ মা ও বোনের ক্ষতি করতে চায়। তার বাবার 2টি বিয়ে। কানুর মা কানুর 10 বছর বয়সেই মারা যান। তারপর তার বাবা আর একটি বিয়ে করে। এক্ষেত্রে কিন্তু কানুর কপাল মন্দ ছিল না, কারণ কানুর সৎ মা তাকে নিজের পেটের ছেলের মতোই ভালোবাসতো। এমনকি নিজের মেয়ে হওয়ার পরেও তাকে ভালোবাসতো নিজের পেটের ছেলের মতোই। কিন্তু পরবর্তীকালে কানুর মন বিষিয়ে যায়। ছোটবেলা থেকেই তার সম্পত্তির লোভ ছিল প্রবল। সে যখন 18 বছর বয়সে পা দিল, তখন সে বুঝতে পারে যে তার বাবার এই সম্পত্তি সে একা পাবে না, তার সৎ মা আর সৎ বোনও ভাগ পাবে। সে সেটা মেনে নিতে পারেনি। তার সৎ মা আর সৎ বোন তাকে মন থেকে ভালোবাসলেও সে কোনোদিন তাদেরকে মন থেকে ভালোবাসেনি। সে তাদের ক্ষতি করার নানান চেষ্টা করতে থাকে, কিন্তু নানা কারণে সে ক্ষতি করতে অসমর্থ হয়। অবশেষে তার মাথায় বুদ্ধি আসে যে তন্ত্রের মাধ্যমে সে তাদের ক্ষতি করবে। একদিন সে মাত্র 20 বছর বয়সে সে বাড়ি থেকে পালায়। 4 বছর ধরে সে নানান তান্ত্রিকের কাছে ঘুরতে থাকে, কিন্তু কারোর কাছ থেকে তার মন ভরেনি। তারপর সে আমার কাছে আসে। তার উদ্দেশ্য আমি প্রথমে পুরোটা বুঝতে না পারলেও মদ্যপান করে মত্ত অবস্থায় সবকিছু খুলে বললে আমি সব বুঝতে পারি। আমি বুঝতে পারলাম যে সে ওর সৎ মা ও বোনের ক্ষতি করতে চায় ও সমস্ত সম্পত্তির মালিক হতে চায়। তখনও তার দীক্ষা হয়নি। কালই তার দীক্ষা নেওয়ার কথা ছিল। আমি তখন একটা বুদ্ধি করলাম যে একে আমি সম্পূর্ণ দীক্ষা দেব না। তাকে আমি কিছুই খুলে বলিনি, তাই সে কিচ্ছু বুঝতে পারল না। কিন্তু কালকে দীক্ষা নেওয়ার পর সে যে আমাকে এমনভাবে হত্যা করতে উদ্যত হবে তা আমি বুঝতে পারিনি। দীক্ষা নেওয়ার পর আজ দুপুরের দিকে সে সামান্য একটা কারণে আমার সঙ্গে বিবাদ বাধায়। আমি তখন তাকে বললাম, তার সব দুরভিসন্ধি দিয়ে আমি বুঝতে পেরে গিয়েছি। তখন সে বুঝতে পারল যে আমি যেহেতু সব জেনে গিয়েছি, তাই এখন তার পক্ষে সমূহ বিপদ। তাই সে আমাকে আক্রমণ করে আমার পেটে ছুরি চালায়। তাই আজ
আমার এই অবস্থা এসবই নিয়তির খেলা তারানাথ। আমি অজান্তেই ওর মতো একটা কাল সাপের সঙ্গ দিয়েছি, তাই নিয়তিও আমাকে সাপের মতো ছবল মেরেছে। আমার যা হয় হোক, কিন্তু কানু যে অন্যায় করতে যাচ্ছে তা থেকে ওকে আটকাতেই হবে। দুজন নিরীহ নিরপরাধ মানুষকে ওর প্রতিহিংসার বলি কিছুতেই হতে দেওয়া যায় না। এখন তুই ভরসা তারানাথ। আমি দেখেছি তোর কপালে তন্ত্র সাধনার যোগ আছে। একমাত্র তুই পারবি কানুকে উচিত শিক্ষা দিতে আর আর ওই দুজন নির্দোষ মহিলাকে বিপদ থেকে বাঁচাতে। তোকে আমি সব বুঝিয়ে বলে দিচ্ছি তোকে কি কি করতে হবে। বলে কোনো রকমে আমাকে সব কিছু বুঝিয়ে দিয়ে ধীরে ধীরে চোখ বুঝলেন সাধুজি। বুঝলাম সাধুজি আর নেই। চোখ দুটো জলে ভরে উঠল আমার, কিন্তু তা কিছুক্ষণের জন্যই। তারপরেই চোখের জলের জায়গায় হঠাৎই রাগে আমার চোখ দুটো জ্বলে উঠল। আমি দাঁতে দাঁত চেপে বলে উঠলাম, কানু, আমি আসছি, দাঁড়া। তোকে তোকে আজকে আমি সাজা দিয়েই ছাড়বো। সাধুজির কথা মতো কানুকে যেখানে পাওয়া যাবে সেটা হলো শ্মশান। সাধুজির আস্তানার বেশ কিছুটা দূরেই একটা শ্মশান আছে। আমার দৃঢ় বিশ্বাস সে সেখানেই আছে। আমি তৎক্ষণাৎ ছুট মারলাম শ্মশানের দিকে। আর পথে আমার সঙ্গী হলো প্রাকৃতিক দুর্যোগ। আমি সাধুজির আস্তানা থেকে বের হতে না হতেই ঝড় বৃষ্টি একেবারে ধেয়ে এলো। সেই বৃষ্টি মাথায় করেই আমি ছুট মারলাম। পথে যেতে যেতে যে কতবার আছাড় খেলাম তার ঠিক নেই, কিন্তু আমার একটাই লক্ষ্য, যত তাড়াতাড়ি শ্মশানে পৌঁছাতে পারি, কারণ দুটো প্রাণকে আমায় বাঁচাতেই হবে। শ্মশান পৌঁছানোর আগেই বৃষ্টি থেমে গেল, কিন্তু আকাশ তখনও থমথম করছে। শ্মশানের কাছে গিয়ে আমার পা দুটো থমকে গেল। সেখানে দেখলাম একটা বিরাট বট গাছের সঙ্গে দুজন মহিলার দেহ আষ্টে পৃষ্ঠে বাঁধা আছে। আর তাদের নড়াচড়া ছটপটানি দেখেই বোঝা যাচ্ছে যে তাদের মধ্যে প্রাণ আছে। দূর থেকে ওই দুই মহিলার কান্নার শব্দ, গোঙানির শব্দ শোনা যাচ্ছে। আর তাদের সামনে ধুনো জ্বালিয়ে ধ্যানে বসেছে ওই শয়তানটা। এক সময় তার ধ্যান ভাঙল, আর তারপর সে ধীরে ধীরে উঠে দাঁড়িয়ে ওই দুই মহিলার বাঁধন খুলে দিতেই ও দুই মহিলা তারা ঠক ঠক করে কাঁপতে কাঁপতে তার কাছে প্রাণ ভিক্ষা চাইল। কিন্তু তাতে বোধহয় ওই শয়তানটার মন করল না। তাদের মধ্যে একজনের বয়স কম ছিল। তার দিকে কানু এক পা করে এগোতেই সে ভয়ে এক পা করে পিছতে লাগলো। আমি আর কাল বিলম্ব না করে শ্মশানের দিকে দৌড়ে গেলাম। দৌড়াতে দৌড়াতেই রাস্তা থেকে তুলে নিলাম বিশাল এক বড় আকারের পাথর, আর সেই পাথরটা কানুর মাথা লক্ষ্য করে ছুঁড়ে মারলাম। ছোটবেলায় গুলতি ছুঁড়ে অনেক ফল গাছ থেকে নামিয়েছি, অব্যর্থ লক্ষ্য। বিশাল বড় পাথরটা কানুর মাথায় লাগতেই সে ছিটকে মাটিতে পড়ে, আর তাতে বোধহয় সে কিছুক্ষণের জন্য জ্ঞান হারায়। আর আমি সেই সুযোগ নিয়েই তাড়াতাড়ি মহিলা দুজনের কাছে এসে বললাম, আপনারা কানুর সৎবন্ধু? দুজনের মধ্যে বয়স্ক যিনি
তিনি ভয়ার্ত অবস্থাতেই মাথা নেড়ে ভয়ে আতঙ্কে কাঁপতে কাঁপতে বললেন, আমাদের বাঁচান, ও ও আমাদের মেরে ফেলবে। আমরা আমরা মরতে চাই না। আমি তাদেরকে আশ্বস্ত করে বললাম, চিন্তা করবেন না, আমি আপনাদের বাঁচাতে এসেছি। বিপদের হাত থেকে বাঁচানোর জন্য একটা কাজ করতে হবে আমাদের খুব তাড়াতাড়ি। সাধুজির কথা মতো আমি কিছু প্রয়োজনীয় জিনিস একটা ছোট ঝোলায় করে নিয়ে এসেছিলাম। আমি তাড়াতাড়ি আমার ঝোলা থেকে দুটো মন্ত্রপুত মাদুলি বার করে ওনাদের পুড়িয়ে দিলাম, আর আমি নিজেও নিজের গাত্র বন্ধন করে নিলাম। ইতিমধ্যেই কানুর জ্ঞান ফিরে এসেছে। তাড়াতাড়ি মাটি থেকে উঠে নিজেকে একটু সামলে নিয়ে সে আমার দিকে এমন দৃষ্টিতে তাকালো যে মনে হলো সে যেন নিজের লালসার আর প্রতিহিংসার আগুনে আমাকে ভস্ম করে দেবে। আমি নিজের মনে সাহস রেখে বললাম, আমার দিকে ওভাবে তাকিয়ে কোনো লাভ নেই কানু। ব্রহ্ম হত্যা করেছিস তুই যা অপরাধ করেছিস তাতে তোর অন্তিম সময় ঘনিয়ে এসেছে। আমাকে শাস্তি দিবি? তুই কি আমার মতো তান্ত্রিক নাকি? দীক্ষা আছে? অবশ্যই আছে কানু, আমি তান্ত্রিক মতে সিদ্ধ, কিন্তু তোর দীক্ষা হলেও তোর দীক্ষা যে সম্পূর্ণ হয়নি তা তুই বোধহয় নিজেও জানিস না। এ কথায় কানু একটু হতভম্ব হয়ে গেল। সে নিজেকে একটু সামলে নিয়ে ফ্যাঁস ফ্যাঁসে গলায় বলে উঠল, মানে মানে তুই কি বলতে চাইছিস? সাধুজি আমাকে নিজে হাতে দীক্ষা দিয়েছিলেন। আমার দীক্ষা নেওয়ার কথা ছিল, তুইও যাওয়ার আগে তা তো তুই জানতিস। কেন জানতিস না? তুই নিশ্চয়ই ভালো করে জানিস না যে তোর সম্পূর্ণ দীক্ষা হয়নি। সাধুজি তোর মতলবের কথা আন্দাজ করতে পেরেই তোকে সম্পূর্ণ দীক্ষা দেননি। আর তন্ত্রে সম্পূর্ণ দীক্ষা হলে তবেই তন্ত্র সাধনা করা যায়, না হলে যে সাধক তার সামনে সমূহ বিপদ আসতে পারে, এমনকি মৃত্যু পর্যন্ত হতে পারে। এ কথা শুনে কানু যে একটু ভয় পেয়েছিল তাতে কোনো সন্দেহ নেই। তবু নিজেকে সামলে নিয়ে প্রায় চিৎকার করে সে বলে উঠল, এসব উল্টাপাল্টা বলে আমাকে ভয় দেখাতে পারবি না তারানাথ। তুই যখন সব জেনে গেছিস, তোকেও শেষ করে দেব। এদের সঙ্গে সাধুজিকে তো শেষ করেই এসেছি। তোরা সবাই শেষ হবি, সবাই শেষ হবি। সবাইকে শেষ করে দেব। কে শেষ হবে আর কে রয়ে যাবে সেটা তো সময় বলবে কানু। বটে, দাঁড়া, আমার তন্ত্র সাধনা প্রায় শেষের দিকেই, আর একটু সাধনা করলে আসল খেলা শুরু হবে। বলেই সে আবার সাধনায় বসল। ওই দুই মহিলা একে অপরকে জড়িয়ে ধরে ভয়ে টক টক করে কাঁপতে লাগলেন। আর আমারও একটা জেদ চেপে গেল, আমিও দেখতে চাই ওই শয়তানটা শেষ পর্যন্ত কি করে। সাধনার কিছুক্ষণের মধ্যে অদ্ভুত একটা ধোঁয়ায় ঢেকে গেল চারিদিক। সেই ধোঁয়ার মধ্যে দেখতে পেলাম আবছায়া এক মূর্তি। আর সেই মূর্তির নারীর মতো আদল থাকলেও সে যে মানবী নয় তা তার চেহারা দেখলেই বোঝা যায়। সাধারণ মানবীর থেকে তার উচ্চতা প্রায় 3 গুণ। পরনে একটা বাঘছালের মতো পোশাক, চোখ দুটি ঝকঝক করে জ্বলে উঠছে, আর ঠোঁটের দুপাশ থেকে বেরিয়ে রয়েছে দুটি তীক্ষ্ণ সদন্ত। হাত আর পায়ের নখগুলো কুচকুচে কালো আর ঈগল পাখির ঠোঁটের মতো বাঁকানো। মূর্তির মুখ দেখে বীভৎস ও গদাকার বললেও কম বলা হবে। জগতে যত অন্ধকার, যত কদর্যতা ও যত বীভৎসতা আছে সব দিয়েই যেন এই মূর্তিটা তৈরি। এই বীভৎস মূর্তি দেখে যে কারোরই আত্মারাম খাঁচা ছাড়া হয়ে যাবে। আমার এইসব অভিজ্ঞতা আছে বলে আমি নিজের সাহস হারালাম না, কিন্তু বিকট মূর্তিটাকে দেখেই আমি বুঝতে পারলাম যে শয়তানটা কিসের উপাসনা করেছে। ওই বিকট মূর্তি দেখে একে চিনতে আমার কোনো অসুবিধে হলো না যে
এটা একটা হাকিনী, নিম্নতন্ত্রের নিচু স্তরের পিশাচ, বুদ্ধিবৃত্তি পশু শ্রেণীর, তবে ক্ষমতা প্রচণ্ড। একবার এদের বশে আনতে পারলে এদের দিয়ে সব কাজ করানো যায়, কিন্তু কোনো রকম গন্ডগোল হলে পরিণতি অতীব ভয়ঙ্কর। সাধকের মৃত্যু পর্যন্ত হতে পারে। মহিলা দুজনের অবস্থা খুবই শোচনীয়। তখন এই ভয়ানক দৃশ্য দেখে তাদের দুজনের অজ্ঞান হবার উপক্রম। কানু চোখ খুলে সামনের দিকে চেয়ে আনন্দে আত্মহারা হয়ে গেল। তার চোখ দুটো লালছায় ও প্রতিহিংসার আগুনে চকচক করে ওঠে। সে উন্মাদের মতো হেসে উঠে বলল, এই তো এবার আমার সব মনোবাঞ্ছা পূর্ণ হবে। সব পাই শেষ হবে, আর অসীম ক্ষমতার অধিকারী হব আমি, শুধুমাত্র আমি। বলেই তাড়াতাড়ি করে একটা কাগজে খাগের কলম খসখস করে কি যেন লিখে তা ধুনির আগুনে ফেলে দিতেই ওই বিভৎস নারী মূর্তি একটা বিকট হুঙ্কার ছেড়ে আমাদের দিকে তেড়ে আসতেই মহিলা দুজন আতঙ্কে দিশাহারা হয়ে আর্তনাদ করে উঠলেন। কিন্তু আমি জানতাম যে আমাদের তিনজনের কোনো ক্ষতি হবে না, কারণ ওই দুজনকে আমি মন্ত্রপ্রত মাদুলি গলায় পুড়িয়ে দিয়েছিলাম, আর নিজের গাত্রবন্ধন তো আগেই করে নিয়েছিলাম। আমাদের গায়ের উপর লাফ দিতে গিয়ে হঠাৎ একটা ধাক্কায় ওই বিকট মূর্তিটা বহুদূর গিয়ে ছিটকে পড়ে। আর তারপরেই বারবার যখনই সেই মূর্তি আমাদের আক্রমণ করতে আসে তখনই বাধা পায়। কানু এতে একটু হতভম্ব হয়ে যায়। এ কি, এরকম তো কথা ছিল না। এইভাবে বারংবার বাধা পাওয়ায় সেই মূর্তি সাধককে এবার আক্রমণ করে বসে। আগেই বলেছিলাম, হাকিনীদের বুদ্ধিবৃত্তি একদম পশুদের মতো হলেও তাদের ক্ষমতা ও দেহবল অবিশ্বাস্য। তাদের বশ করতে একবার পারলে এমন কোনো কাজ নেই যা তাদের দিয়ে করানো যায় না। কিন্তু যদি কোনো গন্ডগোল হয় তাহলে সাধকেরই সমূহ বিপদ, এমনকি মৃত্যু পর্যন্ত হতে পারে। ওই মূর্তির রাগে অন্ধ হয়ে ছুটে গিয়ে কানুকেই দু হাতে শূন্যে তুলে তার দেহটাকে সোজোরে মাটিতে ছুঁড়ে মারে। কানু এসবের জন্য মোটেও প্রস্তুত ছিল না। একেই সে অর্ধ দীক্ষিত, আর তন্ত্রে অদীক্ষিত যা, আর অর্ধ দীক্ষিতও তাই সে নিজের গাত্রবন্ধন সম্পর্কেও কিছুই জানত না। মাটিতে আছাড় খেয়ে পড়ার পর কানু বুঝতে পারল যে তার হিসেবে একটা অনেক বড় ভুল হয়ে গেছে। তাই সে তাড়াতাড়ি নিজের প্রাণ বাঁচিয়ে পালাতে চাইল, কিন্তু সে পারল না। অতি মানবিক শক্তির কাছে তার মতো মানুষের পক্ষে জেতা সম্ভব নয়। সে ছিল অর্ধ দীক্ষিত, আর তার পাশাপাশি তন্ত্রকে সে অসৎ উদ্দেশ্যে ব্যবহার করতে চেয়েছিল। হাকিনী ওর উপর ঝাঁপিয়ে পড়ে। তার তীক্ষ্ণ নখের ও দাঁতের আঘাতে কানুর শরীরটা ছিন্ন ভিন্ন হয়ে যায়। কানু প্রবল যন্ত্রণায় আর্তনাদ করে ওঠে। সে ওই গড়াল মূর্তিকে প্রতিহত করার চেষ্টা করতে থাকে। ওই বিকট মূর্তির হুঙ্কারে চাপা পড়ে যায়। আমার মতো সাহসী লোক ওই ভয়ঙ্কর দৃশ্য দেখে কিছুক্ষণের জন্য স্তম্ভিত হয়ে যায়। আর ওই দুই মহিলা তো এই ভয়ঙ্কর দৃশ্য সহ্য না করতে পেরে জ্ঞান হারিয়ে মাটিতে লুটিয়ে পড়ে। তার সঙ্গে আমারও সমস্ত জ্ঞান যেন ধীরে ধীরে অবশ হয়ে যায়। আমিও জ্ঞান হারিয়ে মাটিতে লুটিয়ে পড়ি। যখন জ্ঞান ফিরল তখন সবে ভোর হব হব করছে। আমি ধড়মড় করে মাটি থেকে উঠে চারিদিকে তাকিয়ে দেখলাম কাল রাত্রের সেই বিভৎস নারী মূর্তি আর নেই। আর সাধক অর্থাৎ
কানুর মৃতদেহটাও অদৃশ্য। আমি সব বুঝতে পারলাম। হাকিনি একেবারেই নিঃশেষ করে ফেলেছে কানুকে। যেহেতু আমাদের ক্ষতি করার জন্য কানু সেই হাকিনিকে আহ্বান জানিয়েছিল এবং আমাদের সে ক্ষতি করতে পারেনি, তাই সে সাধক অর্থাৎ কানুরই ক্ষতি করেছে। ওই মহিলা দুজনের তখনও জ্ঞান ফেরেনি। অনেক কষ্টে তাদের জ্ঞান ফেরানোর পর তাদের গোটা ঘটনাটা আগাগোড়া বুঝিয়ে বলতেই তারা বিস্ময়ে একেবারে হতবাক হয়ে গেল। তাদের মন থেকে ভীতিটা দূর করতে আমার অনেকটাই সময় লাগলো। তারপর ওনাদের বলে দিলাম যেন এই মন্ত্রপুত মাদুলি কোনোদিনও না খোলা হয়। তাদের সব কিছু বুঝিয়ে ওই ভোরের জন্য গরুর গাড়ি ব্যবস্থা করে আমি নিজে তাদের বাড়ি পৌঁছে দিয়ে এলাম। তারপর তাদের অনুরোধে তাদের গৃহে 2 দিন থাকার পর আমি আবার বাড়ি ফিরে আসি। এতটা বলে থামল তারানাথ। তারপর আবার কিছুক্ষণ চুপ করে থেকে বলে উঠল, এখানেই আমার জীবন কাহিনী শেষ হলো আর নোটে গাছটি মুড়লো। আমি সব শুনে বললাম, কাহিনীতে সত্যি ভয়াবহতার আভাস আছে। শুনে একেবারে গায়ে কাঁটা দিয়ে উঠল। আচ্ছা, সত্যিই কি তন্ত্রের অদীক্ষিত মানুষগুলোর এইরকমই পরিণতি হয়? তা না তো কি, আমি মিথ্যা বলছি? না মানে ব্যাপারটা একটু বিশ্বাস করা। কিশোরীর কথা শেষ না হতে হতে তারানাথ গম্ভীর মুখে বলে উঠল, সে তোমাদের বিশ্বাস নাই হতে পারে। যার সঙ্গে ঘটেছে সেই এর মর্ম বুঝতে পারে। তোমাদের তো আগেই বলেছি, এই পৃথিবীতে এমন অনেক ঘটনা ঘটে যার কোনো ব্যাখ্যা পাওয়া যায় না। ব্যাপারটা অন্যদিকে যাচ্ছে দেখে আমি কিশোরীকে চুপ করিয়ে দিয়ে তারানাথকে বললাম, আরে ঠাকুরমশাই রাখবেন না, আপনি তো জানেনই কিশোরীটা ওরকমই, আপনাকে রাগিয়ে ও মজা পায়। সেই। আমি পরিস্থিতি সামাল দেওয়ার জন্য বলে উঠলাম, হ্যাঁ, এবার আমাদের বেরোতে হবে। অনেক রাত হয়ে গেছে, দেরি করে ঢুকলে গিন্নি আর বাড়িতে ঢুকতে দেবে না। চলো চলো কিশোরী, অনেক দেরি হয়ে যাচ্ছে। আচ্ছা আসি ঠাকুরমশাই, আবার সময় করে আসবখন, ভালো থাকবেন। তারানাথ কোনো উত্তর না দিয়ে গম্ভীর মুখে আমাদের সদর দরজা পর্যন্ত এগিয়ে দিল। সত্যি, আর যাই হোক, কিশোরী যতই গাঁজাখুরি বা অলৌকিক গল্প বলে উড়িয়ে দিক না কেন, তারানাথের এই অলৌকিক গল্পের টানে বরাবর কিন্তু আমাদের তারানাথের কাছেই ফিরে আসতে হবে। আবার সেই পরের রবিবার আবার হানা দেব তারানাথের আস্তানায়। শুনছিলেন তারানাথ তান্ত্রিকের শুনছিলেন বন্যা ঘোষের কলমে তারানাথ তান্ত্রিকের কাহিনী অবলম্বনে ব্রহ্ম ও হাকিনী। পরবর্তী সপ্তাহে আরও একটি নতুন গল্প নিয়ে ফিরছি আমরা, শুধুমাত্র গল্প আড্ডা উইথ সৌভিক ইউটিউব চ্যানেলে।